হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা নিয়ে বিরাট একটা আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে, জাস্ট ঝড় বয়ে যাচ্ছে। সেটা হচ্ছে রূপম ইসলামকে নিয়ে একটা বড় কন্ট্রোভার্সি হয়েছে। এবার এখানে আমি আমার পুরোপুরি অনেস্ট ওপিনিয়নটা রাখবো। দেখুন, আমি রূপম ইসলামের বিরাট বড় একজন ফ্যান। ছোটবেলা থেকে ফসিলসের গান শুনে বড় হয়েছি, জীবনে বহু ডিপ্রেশন কেটেছে, তখন ফসিলসের গান শুনেছি। তো এরকম একটা লাইফের মধ্যে দিয়ে গেছি। তো অবশ্যই ফসিলস আমার কাছে একটা বিরাট বড় কিছু, এবং রূপম ইসলাম এই নামটা আমার জীবনে একটা বিরাট অবদান রয়েছে, এবং আমি নিজে খুব বড় ফ্যান। কিন্তু আমি ফ্যান হলেও আমার যেটা মনে হয়, আমার মনে যেটা চলছে, সত্যি সত্যি এটা মনে হচ্ছে, আমার মনে হয় সেটাই দর্শকের কাছে উপস্থাপন কিন্তু করা উচিত। যেটা তোমার অনেস্টলি লাগছে সেটাই বলা। আমার মনে আছে, আমি নিজে অক্ষয় কুমারের খুব বড় ফ্যান, বিরাট বড় ফ্যান, মানে ডাই হার্ট ফ্যান। যখন অক্ষয় কুমার বিমলা রেড করলো, আমি কিন্তু তেড়ে খিল্লি করেছি, আমি কিন্তু সেটাকে ডিফেন্ড করিনি যে না এই করেছে হ্যান করেছে, ওরকম হতেই পারে ভুল। আমি কিন্তু এমন ধরনের কথা বলিনি, আমি ওপেনলি খিল্লি করেছি, পুরোপুরি খিল্লি করেছি। এবং আমি অক্ষয় কুমারের অনেক ফ্যান পেজ, আগে মানে ফ্যান পেজ নয়, ফ্যান গ্রুপের মধ্যে আমি ছিলাম অক্ষয় কুমার ফ্যান হয়ে, একটা ক্লিয়ান হয়ে। সেই গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দেওয়া হয়। তারা বলে যে ভাই তুই অক্ষয় কুমারের ফ্যানই নয়, বেরিয়ে যা। কিন্তু আমার যেটা মনে হয়েছিল সেটা বলেছিলাম, এটা অক্ষয় কুমারের ভালোর জন্যই বলেছিলাম, যে এটার সঙ্গে যুক্ত থাকা ঠিক নয়, এই জিনিসটা ঠিক করেনি। তো তেমনভাবে আজকেও আমি রূপম ইসলামের ফ্যান হয়ে বলছি, যে জিনিসটা ঘটেছে সেটা নিয়ে আমার বক্তব্যটা আমি কিন্তু অনেস্টলি বলবো। তাতে আমি জানি কিছু যারা ডাইহার্ড ফ্যান রয়েছে তাদের কাছ থেকে আমি খিস্তি খাবো, অনেকে গালাগালাজ করবে, কিছু করার নেই। আমার যেটা মনে চলছে, আমার মনে হয় সেটা বলা উচিত। তো বেসিক্যালি একটা অনুষ্ঠান ছিল, সেখানে বিরাট পরিমাণ লোকজন হয়েছিল, এবং এই যে ধরনের অনুষ্ঠানগুলো করে, রক যে মিউজিক বা রক যে পারফরমেন্স, সেখানে প্রচুর একটা ক্লান্তির ব্যাপার থাকে, এটা নিয়ে কোনো ডাউট নেই, প্রচুর এনার্জির প্রয়োজন হয়। যেভাবে রূপম ইসলাম করে সেই জিনিসটা, সেটাও আমরা এনজয় করি। রূপম ইসলামের প্রচুর এনার্জি রয়েছে, প্রত্যেকটা ব্যাপার একদম ঠিক। এবং রূপম ইসলাম নিজে একটা লাইভ কাল করছিল, সেখানে রূপম ইসলাম নিজেও বলছে যে আমি স্টেজে যতক্ষণ রয়েছি তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো, আমার সঙ্গে ছবি তোলার আবদার করে আমি মিটিয়ে দেবো, কিন্তু শোটা শেষ হয়ে যাওয়ার পর যে 20 মিনিট আমি যে নিঃশ্বাসটা এখানে বার করছি, সেই নিঃশ্বাসটা আমাকে 20 মিনিটে অর্জন করতে হচ্ছে আবার, যাতে আমি পরে কোনো একটা অনুষ্ঠানে আবার হাসিমুখে আসতে পারি। তাই আমি ওই বাজে রিয়াকশনটা করে ফেলেছি, বা ওই সময়টা আমাকে যে এসে করবে আমি তাকে খুব খারাপভাবে করবো, এটা ওটা ওপেনলি বলেছে। এবার কথাটা ঠিক, কথাটার মধ্যে কোনো ভুল নেই। যে ধরনের পারফরমেন্স দিচ্ছে একটা মানুষের, একটা শিল্পীর, অবশ্যই তারাও মানুষ, তাদের কষ্ট হচ্ছে হচ্ছে সবই ঠিক আছে। কিন্তু তুমি যখন একটা অনুষ্ঠানে এই কথাটাও যখন বলছো অনুষ্ঠান চলাকালীন, যে তোমরা আমার ফ্যামিলি, যারা ওখানে অডিয়েন্স দেখতে আসছে, রূপম ইসলাম পারফরমেন্স করার সময় দেখবেন বলে যে ফসিলস ফ্যামিলি। তো সেই ফ্যামিলির কোনো মানুষকে তুমি কিন্তু এইভাবে গালিগালাজ কিন্তু করতে পারো না, এটার রাইটস কিন্তু তোমাকে কেউ দেয়নি। কারণ আজকে তুমি রূপম ইসলাম হয়েছো, তোমার শোয়ে এত এত লোক আসছে, 10,000-এর ক্যাপাসিটিতে 20,000 লোকজন চলে আসছে, তাদের জন্য কিন্তু তুমি আজকে এত জনপ্রিয়। তো তোমার যতই কষ্ট হোক, যাই হোক না কেন, তুমি, তোমাকে এই জিনিসটা ফেস করতে হবে, এটা ভেবেই কিন্তু তুমি প্ল্যাটফর্মে এসছো। একজন শিল্পী কিন্তু এই জিনিসটা জানে, সে যখন ফেসবুকে পোস্ট করছে, রূপম ইসলাম যখন ফেসবুকে পোস্ট করে জানাচ্ছে যে আজকে এখানে আমার শো আছে এই টাইমে, তখন সেই পোস্টটা সে কেন করেছে, সেই জিনিসটা রিচ পায় যাতে অনেক দর্শক হয়। এবার অনেক দর্শক যে আসছে, তারা কিন্তু নিজেদের সময় নষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে আসছে। অনেককেই বাড়িতে বাড়িতে বলতে বলা যে এরকম ইসলামের গান শুনতে গিয়ে কী হবে, ফালতু ফালতু অত টাকা খরচা করছিস, ও যাওয়ার দরকার নেই, অত ফালতু ফালতু জায়গায় গিয়ে লাভ নেই, কী হবে রূপম ইসলামের গান শুনে। তো তো নিজের ফ্যামিলির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করে, কোনো কোনো দিন হয়তো নিজের প্রেমিকাকে টাইম না দিয়ে তারা হয়তো একটা দিনের জন্য রূপম ইসলামের অনুষ্ঠান দেখতে যাচ্ছে, অনেক লাইফে স্যাক্রিফাইস করে তারা হতে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো তারপর যখন একটা ফ্যান, হতেই পারে তারা হয়তো বিরক্ত করছে, হয়তো প্রচুর পরিমাণে বিরক্ত করছে, সেই বিরক্তিটাকে কিন্তু মাথা পেতে নিতে হবে বস। তুমি একজন পাবলিক ফিগার। আজকে রূপঙ্কর বাগচি একটা ফ্রাস্ট্রেশন থেকে বলে দিয়েছিল হুইজ কেকে, এই কথাটা বলেছিল। তারপর যখন কেকে আমাদের জীবন থেকে ছেড়ে চলে যায়, আমরা সেটাকে নিয়ে প্রচুর খিল্লি করি। যখন কেকে কিন্তু জীবিত ছিল, আমরা কিন্তু রূপঙ্কর ইসলামের মানে রূপঙ্কর বাগচির দেখবেন পোস্টটা কিন্তু ভাইরাল হয়নি। পোস্টটা যখন ভাইরাল হলো কেকে মারা যাওয়ার পর, তখন কিন্তু জিনিসটাকে লোকে খিল্লি করা কিন্তু শুরু করলো, বললো রূপঙ্কর বাগচি কীভাবে এই ধরনের কথা বলতে পারে। তারপর কিন্তু খিল্লি শুরু, তারপর তার কেরিয়ারে কী ক্ষতি হয়েছে আমরা জানি। তো একটা শিল্পীর কিন্তু উদ্ধত ভাব রাখা কখনোই উচিত নয়। আজকে সলমান খান অনেক ভালো ভালো কাজ করে, সালমান খান খুব ভালো একজন মানুষ, কিন্তু ব্যক্তিগতভাবে সে কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। সে গোপনে অনেক ভালো ভালো কাজ করে, সাধারণ মানুষের পাশে থাকে, দুস্থদের সাহায্য করে। কিন্তু তার সঙ্গে কিন্তু ব্যাড বয় ট্যাগটা কিন্তু লেগে আছে। লোকে কিন্তু ভোলেনি মিডিয়ার দিকে তার চাপড় মেরে দেওয়া, ফ্যানকে ধাক্কা মেরে দেওয়া, ফোন ছুঁড়ে ফেলে দেওয়া, এগুলো কিন্তু লোকে ভোলেনি। লোকে কিন্তু ওই জিনিসগুলোকেই আগে রাখে। একটা শিল্পীর এই ব্যাপারটা কিন্তু করা উচিত নয় কখনোই। আমি ছোট উদাহরণ দিচ্ছি, এই যে বিরক্তির কথাটা বলা হচ্ছে, ক্লান্তি থেকে এই জিনিসটা করে ফেলেছে, আমি কয়েকজন মানুষের নাম নিচ্ছি। শাহরুখ খান, আমার গুরুদেব অক্ষয় কুমার, তারপর বাংলায় আমি যদি জিদ্দা বা দেবদার কথাই বলি, তাদেরকেও কিন্তু প্রচুর ক্লান্তি যায়। আমার একটা মনে আছে, আমি যেহেতু জিদ্দার ইন্টারভিউ করতে গেছিলাম, আমার এখনো মনে আছে,
আমরা যেদিন যাই ইন্টারভিউ করতে, সেদিন আমাদেরকে টাইম দেওয়া হয়েছিল ৫টা থেকে। ৫টা বা ৬টার মধ্যে চলে যেতে বলা হয়েছিল। তার আগে মিডিয়াদেরকে টাইম দেওয়া হয়েছিল। সেদিন প্রচুর মিডিয়া এসেছিল। তো যেটুকু জানা যায় ওইদিন দুপুর ২টো থেকে, ভেবে দেখুন দুপুর ২টো থেকে রাত্রির ১০টা অবধি জিদ্দাকে টানা ইন্টারভিউ দিতে হয়েছে। একটা টাইমে কিন্তু সে রেস্ট পায়নি। টানা ৮ ঘন্টা তাকে ইন্টারভিউ দিতে হয়েছিল। ঠিক আছে? ৮ ঘন্টা ধরে বসে, বসে জিদ্দা ইন্টারভিউ দিচ্ছে। আপনারা জিনিস ভেবে দেখুন, প্রত্যেকটা চ্যানেলে যদি আমরা ইন্টারভিউগুলো দেখে থাকেন, অনেকে রিপিটিটিভ কোয়েশ্চেন করেছে। যে আ চেঙ্গিস প্যান ইন্ডিয়া সাফল্য থেকে, সেটার উত্তর জিদ্দাকে প্রায় বারবার দিতে হচ্ছে। একই কোয়েশ্চেন বারবার আসছে। কিন্তু জিদ্দা একবারও কিন্তু বিরক্তি প্রকাশ করছে না। এবং ওইদিন লাস্ট যার ইন্টারভিউ ছিল, ভাবুন সবার লাস্ট ২টো থেকে ১০টা অবধি মানুষটা টাইম দিয়েছে। লাস্ট যার ইন্টারভিউ ছিল তার নাম হচ্ছে সঞ্জু স্টেশন। তুলনামূলকভাবে তার চ্যানেলটা কিন্তু হিসেব মতো অনেক ছোট চ্যানেল। তাকে যে জিদ্দা ডেকেছে এটাতেই আমি খুব খুশি হয়েছিলাম। আমি ওকে বলেও ছিলাম। ও নিজেও খুব আনন্দিত ছিল। এবং ও স্বাভাবিকভাবে একটু নার্ভাস ছিল, যে কারণে লাস্টে ও কিছুক্ষণ টাইমও নেয়। এবার যত লাস্টের দিকে যায় স্বাভাবিকভাবে একটা ক্লান্তি বেড়ে যায়। জিদ্দারও ক্লান্তি বাড়ছে, যেন এবার বাড়ি যেতে পারলে ভালো হয় বা এবার ইন্টারভিউটা শেষ হলে ভালো হয়। কিন্তু জিদ্দা কিন্তু ওকে আল্টিমেটলি টাইম দিল। বলল, "তুমি ১০ মিনিট টাইম নাও, তারপর আমার ইন্টারভিউ করো।" যেহেতু ও নার্ভাস। এবং ওকে জিদ্দা সবথেকে বেশিক্ষণ টাইম দিয়ে ইন্টারভিউ দিয়েছিল। আমাদের টাইম স্পেস ছিল ১০ থেকে ১৫ মিনিট। ওকে কিন্তু প্রায় আধ ঘন্টা জিদ্দার টাইম দেয়। অথচ ও কিন্তু লাস্ট। এবং তুলনামূলকভাবে কিন্তু ওর মানে সেই সময় দাঁড়িয়ে ওর গুরুত্বটা কিন্তু অনেকটা কম ছিল। কোনো একটা অজপাড়া গা থেকে এসে এই ধরনের কথাবার্তা কিন্তু ওকে শুনতে হয়েছে এককালে। তাকে কিন্তু জিদ্দা প্রায় আধ ঘন্টা টাইম দেয়। সবথেকে বেশিক্ষণ ওকে ইন্টারভিউ দেয়। তো এই জিনিসটা কিন্তু একজন শিল্পীর কাছ থেকে আমরা আশা করি। তো তাদেরকে লোকে বিরক্ত করবে, তারা সেটা জানে। তারা যখন জানে যে আমি সেলিব্রিটি হবো, যখন সে স্বপ্ন দেখছে, তারা কি স্বপ্ন দেখছে? যে আমাকে কাতারে, কাতারে এসে লোক জড়িয়ে ধরবে। একটা শিল্পী যখন স্বপ্ন দেখে না, সেই ধরনের স্বপ্নই কিন্তু দেখে। যে কারণে সে শিল্পী হতে চায়। যে আমাকে চিনুক। আমি এই পৃথিবীতে একটা চিহ্ন রেখে যাবো। তো সেই রকমের একজন ফ্যান যখন তোমার কাছে আসছে, সে কিন্তু তোমার কাছে ভগবান। ফ্যান্সরা কিন্তু তোমার কাছে ভগবান, কারণ তারাই তোমাকে বানিয়েছে। তুমি তাদেরকে এটা বলতে পারো যে, "ভাই এখন আমার পক্ষে ছবি দেওয়া সম্ভব না, তোমরা যাও। প্লিজ বেরিয়ে যাও।" এই ধরনের কথাবার্তা বলা যেতে পারে। কিন্তু ওরকম উদ্ধতভাবে রেগে গিয়ে শুয়োরের বাচ্চা, এই যে কথাটা, এটা অ্যাকসেপ্টেবল নয় বস। আজকে ওই লোকটার জায়গাতে আমি থাকতে পারতাম। আমি হয়তো নিজের আজকে সারাদিন ভিডিও করা ছেড়ে হয়তো ৮ ঘন্টা টাইম দিলাম তোমাকে জাস্ট দেখার জন্য। আমি তোমার কাছে গেলাম। তুমি আমার সঙ্গে ওইভাবে রিঅ্যাক্ট করলে, তুমি আমাকে বলে দিলে, "শুয়োরের বাচ্চা বেরিয়ে যা।" এটা তোমার কাছ থেকে আশা করা যায় না বস। আজকে তোমার ফ্যান্সরা যতই বলুক তুমি ক্লান্ত ছিলে, সব শেষে কিন্তু তোমার কাছে তারা ভগবান। তুমি তাদের উপর তোমার রাগ করার রাইটস কিন্তু নেই। তুমি একদিন শিল্পী হয়েছিলে এটা ভেবেই। তুমি একদিন স্বপ্ন কিন্তু এটাই দেখেছিলে। আজকে যখন তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, তখন তোমাকে বিরক্ত হলে কিন্তু তোমার চলবে না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আজকে যে অত কষ্ট করে গেছে, বাড়িতে ঝামেলা করে ধরুন গেছে। ধরুন আজকে ওই ছেলেটা হয়তো বাড়িতে হয়তো বারণ করেছিল। সে হয়তো প্রচুর ঝামেলা করে গেছে। তার মা-বাবা যখন দেখবে যে আমাদের সঙ্গে ঝামেলা করে যার অনুষ্ঠান দেখতে গেছে, সে তার সঙ্গে এই ব্যবহার করেছে, তাহলে সেই ফ্যামিলিতে আপনার রেপুটেশনটা কোথায় নামছে? এটা কি ভেবে দেখেছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি মেনে নিচ্ছি রুহুল ইসলামের অনেক ওইদিন ক্লান্তি ছিল। রুহুল ইসলাম ওইদিন অনেক ফ্রাস্ট্রেটেড ছিল। সব মেনে নিচ্ছি। কিন্তু তারপরও যে মাথা ঠান্ডা রাখতে পারবে, যে নিজের ফ্যান্সদের সঙ্গে ভালো ব্যবহার করবে, তাকে কিন্তু লোকে মনে রাখবে। আজকে শাহরুখ খানকে কত লোক মানে করে। কোনোদিন কি দেখেছেন? খুব বাজে ভাষা বেরিয়ে গেছে তার মুখ থেকে। তো এই যে শুয়োরের বাচ্চা যে কথাটা, এটা কিন্তু বলাটা একদম উচিত হয়নি। ওই অবধি ঠিক ছিল। যে ইয়ার্কি হচ্ছে নাকি, আমাকে বাঁচতে হবে তো, ওই অবধি ঠিক ছিল। কিন্তু তারপর যে শুয়োরের বাচ্চা, রাগের মাথায় আমরাও বলে ফেলি। কিন্তু আমাদের বলা, আজকে একটা কথা দেখছি অনেকে বলছে যে অরিজিৎ সিংও মাঝখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে অরিজিৎ সিং গাড়ি করে যাচ্ছে, আর পেছন থেকে একজন গাড়ি এসে বেল বাজাতে, বাজাতে বেল বলছে হর্ন বাজাতে, বাজাতে এসে অরিজিৎ সিংকে ডিস্টার্ব করছে। অরিজিৎ সিং বলছিল যে এইরকমভাবে ডিস্টার্ব করাটা ঠিক নয়। ওটাকে নিয়ে অনেকে ভিডিও ভাইরাল করে। এবার ওটা নিয়ে কন্ট্রোভার্সি কম হয়েছিল, তার পেছনে কারণও ছিল। তার কারণ হচ্ছে অরিজিৎ সিং কিন্তু কোনো বাজে ভাষা ইউজ করেনি। অরিজিৎ সিং কিন্তু ওকে ছেলের মতো করে বুঝিয়েছিল। ওকে বকেছিল, ওকেও কিন্তু বকেছিল। অরিজিৎ সিং কিন্তু বকেছিল। কিন্তু নিজের ছেলের মতো করে। আপনারা দেখবেন ভিডিওটা, অরিজিৎ সিং এর বলাটা অন্যরকম ছিল। যে কেন করছিস বাবু এরকম? লোককে কেন বিরক্ত করছিস আমার জন্য? সে শিক্ষাটা কিন্তু সঠিক দিয়েছিল, কিন্তু সঠিকভাবে সে শিক্ষাটা দিয়েছিল। রূপম ইসলাম যেভাবে শিক্ষাটা দিচ্ছে, রূপম ইসলাম কিন্তু একটা ভুল শিক্ষা দিচ্ছে না। সে বলছে শিল্পীকেও স্পেস দাও। এই শিক্ষাটা ভুল নয়। কিন্তু সে যেভাবে শিক্ষাটাকে ডেলিভার করছে, সেটা কিন্তু ভুল। এটা কিন্তু মানতে হবে। আজকে অরিজিৎ সিং কিন্তু রূপম ইসলামের চেয়েও একটা বড় নাম। কিন্তু সে, তাকে যখন সে রাস্তা দিয়ে যায়, পাশের বাড়ির কাকিমা যার সঙ্গে তার রোজ দেখা হয়, সে তাকে রোজ জিজ্ঞাসা করছে, "বাবু কেমন আছো?" অরিজিৎ সিং তো রোজ ভালো করে শিখছে, "হ্যাঁ ভালো আছি কাকিমা।" তো এটা কিন্তু থাকা দরকার লাইফে। এটা কিন্তু থাকা দরকার। শিল্পী তুমি হয়েছো ভাই এই স্বপ্ন দেখেই। এখন তোমার মধ্যে থেকে সেই জিনিসটা তুমি ভুলে যাও, তাহলে ভাই প্রবলেম হবেই বস। গালাগাল ইউজ করাটা কখনোই উচিত হয়নি। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি রূপম ইসলামের ডাই হার্ট ফ্যান হয়ে কথাটা বলছি। বিরাট বড় একজন ফ্যান হয়ে বলছি।
আজকে একটা আমার ভিডিও মনে পড়ছে, সাউথ সিটিতে কাছের মানুষের সময় একটা সংলঞ্চে এসেছিল দেবদা। দেবদা যখন সিঁড়ি দিয়ে নামছে, মানে এক্সেলেটর দিয়ে যখন নামছে, কাতারে কাতারে লোক দেবদাকে ধরার জন্য ছুটে আসছে। মানে পুরো জ্বালিয়ে খাচ্ছে দেবদা। কেউ চুলে হাত দিয়ে দিচ্ছে, কেউ জামা ধরে টেনে ফেলছে একটা সেলফি তোলার জন্য। দেবদা কিন্তু একবারও কারোর দিকে বিরক্তির দিকে তাকায়নি। খালি এটা বলছে, আস্তে আস্তে আস্তে, একটু দাঁড়াও একটু দাঁড়াও, তোমাদের প্রবলেম হয়ে যাবে, তোমাদের চোট লেগে যাবে, এইভাবে বলছে। সুপারস্টারের কাছে সুপারস্টার কিন্তু হিরো, সুপারস্টারকে সাধারণ দর্শক কিন্তু হিরোর চোখে দেখে, ভিলেনের চোখে কিন্তু নয়। কিন্তু তুমি যখন কাউকে এইভাবে ব্যবহার করছো, এরপর কিন্তু তোমার সঙ্গে লোকে ছবি তুলতে চাইতেই ভয় পাবে, যে হয় না হঠাৎ করে এরকম রিয়াক্ট করে দেয়। তো এটা সত্যি কথা বলতে গেলে বড় ভুল হয়েছে। আমি কোনোভাবে ডিফেন্ড করবো না, আমি নিজে আজকে ওই জায়গায় থাকতে পারতাম আমার কেমন লাগতো আমি এটা ভাবছি। রূপম ইসলামের কি অবস্থা ছিল এটা কিন্তু আমার ভাবা কাজ না। আমি সারাদিন ত্যাগ করে রূপম ইসলামের কাছে গেছি, রূপম ইসলাম আমার সঙ্গে কি ব্যবহার করছে এটা তখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। তো সেটা ভেবে আমার মনে হলো যে অরিজিনালি যেটা লাগছে সেটা বলা, যে কারণে বললাম। অনেকে আমার সঙ্গে একমত হবে, অনেকে একমত হবে না, কিন্তু আমার মনে হয় নিজের অনেস্ট ওপিনিয়নটা রাখা উচিত। যাই হোক, এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই রেখো। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।